দাদা সামলাও বাইকটাকে। এই টেবিলটা উঠিয়ে একটু ওইদিকে রেখে দাও। ওকে স্যার। চলো। এই ফোন নাও। এই শোনো, কি চাই তোমার? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাংলা বোঝো, দাঁড়াও। এটা অনেকটা একই ধরনের। আমি আরো চেষ্টা করছি। ইয়া অনেকক্ষণ ধরে তোমার দিকে একটা মেয়ে তাকিয়ে আছে, পিছনে বসে আছে। হয়তো নিউজ চ্যানেলের লোক। ও চলে গেছে, কিন্তু দাদা একজন কালো জামা পরা লোক অনেকক্ষণ ধরে তোমার দিকে দেখছে। আমি বুঝতে পারছি না, তুমি কি চিনতে পারছো? পিছনের উঠোনে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। Pleasure is mine. হাই স্যার, কি খাবেন আপনি? কফি। সুগার? তুমি খুব ভালো করে জানো আমি চিনি খাই কি খায় না। আপনি কতটা সুগার খান সেটা আমি কি করে জানবো, একটু বলতে পারবেন? চিনির সঙ্গে। ওকে। ও সরি। সরি স্যার। স্যার আপনি সুগার কি দুটো নেবেন না তিনটে? তুমি খুব ভালো করে জানো। স্যার আমি একদমই জানি না স্যার যে আপনি চা খান না কফি না মিষ্টি না কিছু। আপনি হয়তো আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন। আপনার কফি আর আপনার সুগার। লিও, লিও। পার্থিবান। আমি লিও নামে কাউকে চিনি না স্যার। অলরেডি আমার জীবনে অনেক কনফিউশন আছে স্যার। আমি চাই না যে আপনি সেটাকে বাড়িয়ে তুলুন। তো আপনি আপনার কফি খেয়ে প্লিজ চলে যান। কিছু মনে করবে? এটা কি আর একটু কড়া করা যেতে পারে? শিওর স্যার। তুমি কি ব্র্যান্ডটার সাথে পরিচিত লিও? না স্যার, আমি আসলে সিগারেট একদমই খাই না, আর ওর গন্ধও সহ্য করতে পারি না এমনকি। D/, তুমি এটাকে হানি বাজারও বলতে পারো, কিন্তু এটা ব্ল্যাক ডেভিল 25 পাপস যেটা তুমি সৃষ্টি করেছো। সত্যি কি তোমার নিশাচর প্রাণী ভালো লাগে? যদি কোনো হানি বাজার আমাদের তামাকুর খেতে ঢুকে যায়
তোমার কি মনে আছে? আর সেটা তোমার ফাঁদেও আসেনি। আর হ্যারল্ডের বর্ষা দিয়েও সেটাকে মারা যায়নি। আর সবশেষে আমার হাতের গুলি খেয়ে সেটা মরেছিল। আমার মনে হয় তুমি সেটা ভুলে গেছো। আপনি কি আর কিছু নেবেন নাকি কফির বিলটাই পাঠিয়ে দেবো? তুমি কি তোমার সত্তাকে বিশ্বাস করতে পারছো না? তুমি মৃত লিও। দাঁড়ান, মানে হ্যাঁ, দয়া করে শুনুন। অনেক সমস্যা নিয়ে আমার মাথার তার কেটে আছে। এই কথাটা আমি শেষবারের মতো বলে দিচ্ছি। আপনি যে মানুষটা ভাবছেন সে মানুষটা আমি নই। আমার সহ্য করার ক্ষমতা শেষ হয়ে আসছে মাই ডিয়ার। তাই আমার সময় নষ্ট করো না। মাউন্ট ভিউ লজ, তুমি তোমার চুক্তিতে এসো এবং মানো তুমি লিও। স্যার, এখানে মদ খাওয়া বারণ। নো অ্যালকোহল। এই অ্যান্ডারি দাসের একটা ছেলে ছিল, লিও। আচ্ছা, লিও দাস। তার বিষয়ে কোনো খবরটাই আমরা পাইনি। সবাই তো বলে সে নাকি ওই বড় দুর্ঘটনাতে মারা গেছে, আবার কয়েকজন বলে সে নাকি বেঁচে। কেউ জানে না কি হয়েছে। শহরটাকে বোকা বানাতে পারে, দেশটাকে বোকা বানাতে পারে, কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না। চিন্তার বিষয়টা তোমাকে পুরো ওর মতো দেখতে। আমি ওর চোখগুলোকে দেখেছি। আমি ওর চোখগুলো খুব ভালো করে জানি। ওই সে। পার্থিবন, তুমি তার আগের কথা। এসব কি সব ফালতু? আমরাই তো এখানে ভিকটিম, আর তুমি ভিকটিমদের কি দোষী বলতে চাইছো? আমি চলে হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, সত্যি একটু বসো। যোশী, আমি জানি যে তুমি আমায় নিয়ে অনেক চিন্তা করো, কিন্তু আমার স্মৃতি যদি ঠিক থেকে থাকে তাহলে আমি জানি যে আমি একটা অনাথ আশ্রমে মানুষ হয়েছে 20 বছর ধরে। তারপরে আমরা দেখা করি কোথায় যেন, ওটা মুন্নার ট্রেকিং। হ্যাঁ, ওখানে আমাদের দেখা হয়। আমি ওকে দেখি, জানতে চাই, আর 2 দিনের মধ্যে আমি ওকে বিয়ের প্রস্তাব দিই। এইটুকুই। বিয়ের পর ওর চাকরির জন্য আমরা এখানেই সেটেল হয়ে যাই। তারপর থেকে আমি এখানেই আছি। এটাই আমার গল্প। তারা সেই দক্ষিণ থেকে এসেছে পার্থিবন, বহু দূর থেকে, গাড়ি করে আমাদের শহরে খালি তোমাকেই খুঁজতে। কিছু ভুল হচ্ছে। যা কিছু আসছে নাকাল থামাতে তার জন্যই। তাকে ব্যবহার করে আবার আমাদের কাজে নামানো উচিত। তাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা আমি খুব ভালো করে জানি। আমার পৃথিবী অনেকটা ছোট যোশী, একদম ওই স্নো গ্লোবে থাকা ওই ছোট্ট বাড়ির মতো, শুধু ওইটুকুই। গাছ, বরফ আর ঠান্ডা হাওয়ায় ঘেরা। এটা কেন আমার সাথে হচ্ছে যোশী? তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সরি। সে ঠিক আছে, বুঝতে পারছি। তারা যদি ফেরত আসে তাহলে খুবই সাবধান। পুলিশকে জানাতে হবে। বাজের মতো নজর রাখো সবসময় তার বন্ধু আর ফ্যামিলির উপর। আমার মনে হচ্ছে যে কেউ আমার বাড়িতে নজর রেখেছে। সত্যিয়া জানি না, সত্যিয়া এই স্থির কবরগুলোর মধ্যে আমি কেন অস্থির? আমি প্রচন্ড ডিস্টার্বড। দেখো, একটা জিনিস বোঝো, তোমার কিন্তু তখনই ভাবা উচিত যখন আমি তোমাকে সন্দেহ করব। আমি কোনোদিন কিছু জানতে চেয়েছি? এত চিন্তা না করে চলো শান্তিতে ঘুমাবে। যাবে কি যাবে না? আমরা কি এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো? ইঞ্জিনে একদমই হাত দেবে না, জাস্ট হিটারটা ঠিক করে দাও। আমার গাড়িটা আমার চাই। সন্ধ্যের মধ্যে ঠিক করে দাও, ঠিক আছে? আপনার কি চাই? তোমাকে দেখে নিলাম, এটাই অনেক। আমার যা অবস্থা, আমি এখনই তোমাকে সজোরে থাপ্পড় মারতে পারি, যেটা মৃত্যুর দিন অবধি কখনো তুমি ভুলতে পারবে না।
ক্ষমা করে দিও। বেরো। চললাম। বলো শোনা। আমি ওষুধগুলো কিনে নিয়েছি পার্থি, তুমি কখন আসছো? জিপটা আমি আসলে সার্ভিসিং এর জন্য দিয়েছি। তুমি ফার্মেসিতে আছো তো এখন? বাচ্চাদের তুমি একা রেখে এসেছো কেন? প্রিয়া এবং মাথি দুজনেই আমার সঙ্গে আছে, তুমি চিন্তা করো না। সে তো আমিও আনতে পারতাম, কি আর্জেন্ট ছিল এত? সবকিছু তো পিছিয়ে দেওয়া যায় না। অসুবিধা নেই, আমি অটো করে বাড়ি চলে যেতে পারবো। ঠিক আছে, সাবধানে, আর বাড়ি গিয়ে কল করো। তোমার ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। এটা সেই আগের মতো একই রক্ত। তুমি কি চেনো ওকে? আমার নাতনি, আমারই রক্ত। আগের দিন তাহলে আপনিই ছিলেন? আপনার এখান থেকে চলে যাওয়াটা ভালো, নইলে আমি পুলিশকে ডাকবো। পুলিশ? আমি তোমাকে অসুবিধা দিতে আসিনি। তুমি পার্থিবান নামের বিগত 20 বছর ধরে যার সাথে থাকছো, কিন্তু তার আগে কোনো সহানুভূতির সঙ্গে। কিন্তু যখন তুমি বুঝতে পারবে সে একজন মারাত্মক হত্যাকারী, তার হাতে যে কত রক্ত লেগে আছে, তখন তুমি দেখা করো। তখন আমি তোমার স্বামীর আসল রূপ এবং রং দেখাবো। হ্যালো, তুমি ফোন কেন তুলছিলে না পার্থি? সে এসেছিল। কি হয়েছে সত্যিয়া? কে এসেছিল? কি বলছো তুমি? যার কথা তুমি বলেছিলে আমাদের ক্যাফেতে এসেছিল, সে আজকে ওষুধের দোকানে বাইরেও ছিল। তুমি এখন কোথায় আছো? আমি এখন বাড়িতে। আমাকে পিছু করতে করতে তার বাড়ি অব্দি এসে গেছে। সত্যিয়া, দরজা জানলা বন্ধ করো আর পুলিশকে এক্ষুনি ফোন করো প্লিজ। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এখানে কেউ নেইও। আমার খুব ভয় লাগছে পার্থি। তুমি এক্ষুনি সবকিছু লক করো আর সিদ্ধু এক্ষুনি চলে আসবে, আর আমি বাকিটা দেখে নিচ্ছি। ধরো ধরো। হ্যাঁ বাবা বলো। সিদ্ধার্থ, এখনই বাড়ি যাও আর নিজের বর্ষাটা অবশ্যই নিও কি হয়েছে প্লিজ, বাবা, তাড়াতাড়ি। বলো। আর বাড়িতে যেই আসবে বর্ষাটা ছুঁড়ে মারবে, ঠিক আছে? তাড়াতাড়ি। আচ্ছা বাবা।
আমাদের জীবনটা কি এখন এরকম চলবে পার্থী? আমরা কিভাবে লুকিয়ে লুকিয়ে বাঁচবো? আমাদের ছেলে মেয়েদের কি হবে? এইভাবে চলতে থাকলে তো আমরা ভয়েই মরে যাব, তাই না? বলো, সে কে? আমাদের মেয়েকে ও নিজের নাতনি বলছে। তাকে দেখলে আমার ভেতরে কেমন অস্বস্তি হয়। আমি তো বুঝতেই পারছি না আমরা কেমন জীবন কাটাচ্ছি। আজকে তো অনেক কষ্টে প্রাণে বেঁচে ফিরতে পেরেছি। থামো, ও এমনি ভয় পেয়ে গেছে। দয়া করে দাদা, প্লিজ, পুলিশ ডিপার্টমেন্টের সবার সাথে ঝামেলা করে একজনকে গলা ধরে উঠিয়ে আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমি শুধু চেয়েছি যে আপনি আমার পরিবারকে একটু রক্ষা করেন, আর কিচ্ছু না। আপনার কি আপনার কাজের উপর কোনো শ্রদ্ধা নেই? হ্যাঁ, তোমাকে আর এসব বলে কি লাভ? তুমি তো শুধু ঘুমোবে আর নাক ডাকবে আর গদগদ করে খাবে। এই এই নিজে ডিউটি করার বদলে আমাকে বলে দিও, এরপরে কখনো ঘুমোতে হলে আমি বিছানা আর ব্যাগ তোমাকে সমস্ত কিছু দিয়ে আসবো। স্যার এইভাবে হ্যাঁ, কি বলতে চাও বলো? হ্যাঁ বলো বলো, আর কি কি বলতে চাও বলো। আমাকে এইসব কথা কখনো বলবে না, বুঝলে তো? আমি জানি। আমি সত্যি ছেড়ে বলছি। দাও, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কোনো কথা শুনবো না। তোমার বয়সের কারণে তোমাকে সম্মান করছি। স্যার আপনি রাগ করবেন না, দয়া করে স্যার। এই জানা ভাই, যা। বাবা আমি বুঝতে পারিনি ওটা তুমি ছিলে। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার থ্রোটা খুব ভালো ছিল। যার সাথে তুমি বিছানায় শুচ্ছ, কিন্তু যখন তুমি বুঝতে পারবে তার হাতে কত রক্ত লেগে আছে, তখন দেখা করো। এই ঘটনাটা বেশ অদ্ভুত লাগছে আমার, কারণ এর কোনো মাথা ধ্বংস হয়ে যাবার পেছনে কিছু একটা বড় কারণ আছে। আমি সব সার্টিফিকেট আর ছবি পাঠিয়ে দিয়েছি। আমি জানতে চাই ওগুলো আসল না নকল। ওকে বাই। কিছু তো একটা কারণ আছে যোশী। এই মানুষটার উপর বিশ্বাস আছে আমার। এই পুরো স্টোরি আমি জানি। ওর নাম হৃদয় রাজ ডিসোজা। জেলের রেকর্ডস অনুযায়ী, গোপন তথ্য অনুযায়ী আমি জানতে পেরেছি লিও দাসের ফ্রেন্ড এখনো জেলে আছে। যদি তুমি দেখা করতে চাও তাহলে তোমার কাছে 2 দিন আছে, কিন্তু তুমি কি আসতে পারবে? আমি আজকেরই ফ্লাইট ধরে ওখানে সে আজকাল খুবই দেরি করে আসছে। তাই নাকি? হুম। মনে হচ্ছে ওই ফোন করেছে। বলো সত্যা, পার্থী, আমি আজ রাত্রে ফিরবো না। আমার জন্য অপেক্ষা করো না। তোমার ডিনার হয়েছে? আমি অনেক দিনই ছুটি নিয়ে নিয়েছি, তাই না? তাই প্রচুর কাজ জমে গেছে। আমি ভেবেছি সব কাজ শেষ করে কাল সকালে ফিরে যাব। আমি সিধুকে বকেছি বলে আমার ফোন তুলছে না। কোথায় সে? ফিরেছে? চিন্টু, হুম। তোমার বাবার ওপর তোমার কোনো সন্দেহ নেই তো? হ্যাঁ, উহুম, কেন? কারণ তুমিই আমার বাবা। এরপরে যদি তোদের একজনকেও আমার পরিবারের আশেপাশে দেখি না, তাহলে আপনি এত ঠান্ডা এখানে বসে আছেন কেন বলুন তো? এখন এখানে কেউ আসবে বলে মনে হচ্ছে না। আপনি ভেতরে গিয়ে ঘরে ভালোভাবে ঘুমাতে পারেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। আজকে একটা কুরিয়ার এসছে স্যার, ম্যাডামের নামে। স্যার 1 মিনিট, আমার কিছু বলার আছে আপনাকে। আমি বুঝতে পারছি আপনারা একটা আতঙ্কের মধ্যে আছেন। আমি দেখতে পাচ্ছি আপনি সবাইকে নিয়ে কতটা চিন্তা করেন। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আপনাকে দেখে খুব রাগে বলে মনে হচ্ছে। আমি আর 60 দিনের মধ্যে রিটায়ার করব। আর এই কদিনের মধ্যে যদি কেউ এখানে আসে তোমাদের ক্ষতি করতে, তাকে আমি দেখে নেবো। আমি তাকে মেরে ফেলবো, দেখে নেবেন আপনি। আমি যতক্ষণ আছি আপনার এদিক নিয়ে কোনো চিন্তা নেই। আপনি নিশ্চিন্তে নিজের কাজ করতে পারেন। আমি আর কখনোই ডিউটির মাঝখানে ঘুমাবো না। আমি আপনাকে কথা দিলাম আপনি দেখে নেবেন। ব্যাস এইটুকুই, বিশ্বাস রাখুন। আচ্ছা, কমিশনার অফিসে তুমি অত বড় বন্দুক নিয়ে একাই মেরেছিলে সবাইকে? আসলে আমি ম্যানুয়ালটা আগে থেকেই পড়ে নিয়েছিলাম, না হলে তো আমি জানতামও না ওটা কি করে বাবা? চালাতে হয়। ওইভাবেই আর কি। ওকে ওকে। চিন্টু চিন্টু, বাবা,
আরে বসো বসো, সবাই কেমন আছো? সে কি ঠিক আছে? সে ফোন করেছিল, 3 সপ্তাহ কেটে গেছে। সব ঠিক আছে তো? এত কষ্ট করে আসার দরকার কি ছিল? তুমি বললে আমি কুরিয়ার করে দিতাম। আসলে গভর্নমেন্ট রেজিস্ট্রেশনের জন্য আসল ডকুমেন্টস গুলো দরকার। আমরা একটা অন্য কাজে এসেছিলাম, তাই ভাবলাম ওগুলো নিয়ে যাই। ওখানে তোলা আছে, দাঁড়া আমি নিয়ে আসছি। স্যার, এই নিন আপনার ডিসুজাকে। আপনাদের কাছে 20 মিনিট সময় আছে, আমি বাইরেই আছি, তাড়াতাড়ি কথা বলে নিন। তুমি যে ব্র্যান্ডটা আনতে বলেছিলে আমি এনেছি। হৃদয় রাজ ডিসুজা। টাইম খুব কম, তাই পরিষ্কার কথা বলতে চাই। দাস অ্যান্ড কো তামাক ফ্যাক্টরি, দুজনের নাম অ্যান্থনি হ্যারল্ড। ওদের তথ্য পেয়েছি, কিন্তু লিওর কোনো নাম পাইনি। কিন্তু লিওর বন্ধুদের মধ্যে খালি তুমিই বেঁচে, একমাত্র এখনো পর্যন্ত তুমিই খালি বেঁচে। আমার একটাই রিকোয়েস্ট, এই ফটো লিও কিনা যদি এটা বলতে পারো, 4 জন বাঁচতে পারবে। আমি বুঝতে পারছি তোমার মনে মৃত্যুর ভয়। 3 দিনের মধ্যে তোমার ফাঁসি হবে। তুমি যদি আমায় বলো এক্ষুনি একটা খবর পাঠিয়ে, আমি পারবো তোমার ফাঁসি আটকে দিতে। দেখো, পুরো ইতিহাসটা আমাকে বলো। হৃদয় রাজ, ধৈর্যের পরীক্ষা নিও না। তোমার যদি এতই পাওয়ার থাকে, তাহলে তুমি পেছন গেট থেকে এসে এরকম বাথরুমের মধ্যে বসে কেন মদ খাচ্ছ? আমি যা বলার কোর্টকে সবকিছু বলে দিয়েছি। এমনকি তোর বাবা এসেও এটাকে আটকাতে পারবে না রে। আর কিছু? তামাক ফ্যাক্টরিতে কি হয়েছিল? লিও যদি মরেই যায়, কিভাবে মরলো? তুই আমাকে মদ খাওয়াচ্ছিস বলে আমি তোকে বলবো এমন কিছুই না, এর অনেক কারণ আছে, তুই বুঝবি না। কারণ 2 দিন পর আমি এমনি মরে যাচ্ছি, তখন আর বলতেও পারবো না। সাল 1999, দাস অ্যান্ড কো ফ্যাক্টরি আন্ধ্রা সব থেকে বড় টোব্যাকো ফ্যাক্টরি ছিল। আর এটা রাজা একজনই ছিল, অ্যান্টনি দাস। দাস অ্যান্ড কো ফ্যাক্টরি নামের পেছনে এরকম অনেক কালো ধান্দাই চলতো। প্রচুর ধরনের কালো ধান্দা ছড়িয়ে ছিটিয়ে ছিল চারিদিকে। লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল দাস অ্যান্ড কো বিজনেস চারিদিকে ছড়িয়েছিল। অ্যান্টনি কাউকেই কখনো ছেড়ে দিত না বা ভুলে যেত না যারা তাদের বিরুদ্ধে যেত। সে একবারও না ভেবে তাদের গলা উড়িয়ে দিত, আর এটাই তাদের ফ্যামিলির অভ্যাসে দাঁড়িয়ে যায়। তারা যে কোনো ব্যবসা শুরু করার আগেই তারা কোনো না কোনো পশু হত্যা করত, বলি দিত। তারা এটাই মানতো যে কোনো ব্যবসা শুরু করার আগে পশু বলি দিলে তাদের ব্যবসা আরো বড় হতে থাকবে, আরো বড়, আরো বড়। এমনকি তারা শুধুমাত্র পশুও না, তারা নরবলিও শুরু করে দেয়। এটা তাদের কুসংস্কারে পরিবর্তিত হয়। আর তার ভাই হ্যারল্ড দাস আর অ্যান্টনি থেকে 101% বিশ্বাস করত। হ্যারল্ড কানাডা থেকে পড়ে আসার পর সে ইন্টারন্যাশনাল ড্রাগসেরও বিজনেস চালু করে দেয়। দাস ও কো এখন পৃথিবীর চারিদিকে। তার ইচ্ছা ছিল সে একদিন এই কোম্পানিটাকে বিশ্বের সেরা ড্রাগ ডিলার কোম্পানি বানাবে। ধাতুরা মার্কেট এর আগে এরকম কোনোদিন ড্রাগ দেখেনি। ধুতুরা ফুলটাকে তারা তাদের টোব্যাকো ফ্যাক্টরিতে চাষ করতে শুরু করে এবং আস্তে আস্তে চাষের হার আরো বাড়িয়ে দেয়। এই ড্রাগটা কোকেনের থেকেও বেশি শক্তিশালী ছিল, আর তার জন্যই মার্কেটের চাহিদা দিনকে দিন বাড়তে থাকে। আর ঠিক এমন সময় ভেতরকার কিছু লোক নার্কোটিক্সে এই খবরটাকে পাঠিয়ে দেয়, আর এই ড্রাগসটাই তারা তাদের মুখে ছুঁড়ে কোনো প্রশ্ন করা ছাড়াই তাদেরকে মেরে ফেলতো। তারা তাদেরকে নৃশংসভাবে হত্যা করত। আর এইভাবেই অ্যান্টনি আর হ্যারল্ড ব্যবসাটাকে সযত্নে সব থেকে উঁচুতে পৌঁছে দেয়। কিন্তু আর বাদ বাকি জিনিসগুলো সামলাবার জন্য তাদের একজনকে দরকার ছিল, অ্যান্টনির ছেলে। আমি ওকে নিজে হাতেই বড় করেছিলাম, দাস, লিও দাস। আপনাদের এখান থেকেই কেউ এনসিবি কে খবর দিয়েছে, তাই এগুলো হচ্ছে। আপনার এটা কি মনে হচ্ছে যে কে করতে পারে?
এরকম কি আগেও ঘটেছে? আমি আমার পত্রার কথা ভাবছি, তাই এই মালগুলোকে আমাকে সিজ করতেই হবে। আর যদি আপনি আমাকে ছেড়ে দিতে চান তাহলে অন্য কাউকে ব্যবস্থা করুন। আমি শুধু লিওর ব্যাপারে জানতে চাই। ও যদি 1 সপ্তাহের জন্য জেলে যায় তাহলে আমি এখানে বাইরে সমস্ত পুলিশের মুখ বন্ধ করে দিতে পারবো। তুমি গ্যারান্টি দিচ্ছ তো ওকে 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দেবে? তুমি তোমার মাল চাও তো আমাকে ভরসা করো। অ্যান্টনি, লিও কি তোমার সঙ্গে আছে? না তো এখানে নেই, সে বলেছে। আমি তোমাদের জন্যই কাজ করছি, কিন্তু তুমি কি করছো এটা? আমারই খবর ঘুরছো? আমিও দেখি মাল কি করে নিয়ে যাও তুমি। লিওই ছিল একমাত্র যে এনসিসির কাছ থেকে আমাদের মালগুলোকে ফিরিয়ে এনেছিল, কিন্তু তাও তারা তাকে জিরোই মনে করতো। আবে হ্যাঁ দাদা। আমার যায় আসে না তোদের মধ্যে কি ঝামেলা চলেছে, কিন্তু তোদের জন্য অত কোটি টাকার মাল কি করে পুলিশের কাছে আটকে থাকলো? আমি কি করেছি? ড্যানিয়েলকে জিজ্ঞেস করো। আমি যখন তাকে বোঝাচ্ছিলাম তখন সে আমাকে বলল লিওকে ফোন কর, আর ও না এলে কেউ এখান থেকে 1 ইঞ্চিও সরবে না, এটাই বললো। তুমি ওকে বন্ধু বানিয়ে নিজের পায়ের তলায় রেখো। কথা মালটা হ্যাঁ, সমস্যাটা কি? হ্যাঁ, ওদের সাথে কাজ করতে তোর কি সমস্যা হচ্ছে রে ওই শালা? হচ্ছে আমার সমস্যার কারণ। ও কি জানবে আজকের ছেলে? এখানে আমি ওর আগে এসেছি তো আমি ভালো মতোই জানি আমি এই মঙ্গলের সাথে কাজ করতে পারবো না। আমি দেখাতে চাই আমি কতটা দরকারি। তুই কি চাস আমি কি করি? আমি আর ওকে এখানে চাই না, ব্যাস এটাই, আর কোনো ঝামেলা না। ওই মালটাই চেয়েছিল, তাই না? মাল ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না, না বন্ধু না পরিবার, বুঝেছিস? তুমি যা বলবে দাদা আমি তাই করব। তুমি তোমার বন্দুকটা সরিয়ে নাও আর সবাই পেছনে চলে যাও, আমিও সরিয়ে নেবো। জুড়ুয়া সিনেমা দেখিসনি নাকি? ওখানে 2টো চমচ রোল ছিল জানিস? একটা ছোট্ট চেঞ্জ, ওখানে 2টোই ছেলে ছিল, এখানে একটা ছেলে আর একটা মেয়ে। লিও, আজকে রাতে 2000 কেজি মাল চেকপোস্টের ওই পারে পাঠাতে হবে, কিন্তু আজ খুবই রিস্ক হবে মালগুলোকে পাঠানো। তারা সবাই আমাদের উপর নজর রেখেছে। এবার তুমি বলো। এমনকি এটা পুরোপুরি অসম্ভব ছিল, কিন্তু লিও ভেবে নিয়েছিল 2000 কেজি তোরা আজকে ওই পারে পাঠিয়েই ছাড়বে। 2টো ইন্টারস্টেট বর্ডার পার করে সে ওই মালগুলো পাঠাবার একটা চ্যালেঞ্জ নিয়েছিল। বুঝতে পারছো, 2000 কেজি তোরা যার দাম কোটি কোটি টাকা, সে তার কথা রেখেছিল। আর জানো, সে তার বাবাকে কোনো রকম কোনো চিন্তা ছাড়াই সে নিজের কাঁধে তুলে নিয়েছিল সবকিছু। কিন্তু এর মধ্যেখানে একটা খুব অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। একটা বিশেষ গোষ্ঠী তারা 2 বছর পর খুঁজে পায়, আর সেই ব্যক্তিকে যদি তারা বলি দেয় তাহলে তাদের ব্যবসা আগের থেকে আরো ফুলে ফেপে উঠবে। কিন্তু আমাদের কোনো যাই আসছিল না। 2000 কেজি মাল পৌঁছাবার পরিবর্তে আমরা হেভি পার্টি করছিলাম। আমার কাছে আর কোনো উপায় জানা নেই লিও। ত্যাগ করার জন্য তোমরা দুজনই আছো।
তোমাকে তারা মারতে এসেছিল, তোমাকে তারা ভেড়া ভাবে মারতে এসেছিল, এমনকি আমার ভাইও হাতে ভরসা তুলে নিয়েছিল। আমি সেই যে একমাত্র তোমাকে বাঁচিয়েছিলাম। তোমাকে এর জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না, শুধু আমাকে ক্ষমা করো। তোমার জন্য সালা কতজন লোককে উপরে পাঠিয়ে দিয়েছি তার কোনো হিসেব নেই। তোমার আদেশে আমি আমার বন্ধুকে অব্দি মেরে দিয়েছি, তাও আমাদের ব্যবসার জন্য। কিন্তু এইগুলো তো শুধুমাত্র বুজরুকে। এলিজাকে ছেড়ে দাও। লিও, এটা আমাদের ব্যবসার জন্য তো, বোঝো ব্যাপারটা। এই, ও শুধুমাত্র আমার বোন না, আমার শরীরের একটা অংশ, জীবনের অংশ। যদি ওর সাথে কিছু একটা হয়, তুমি যত জন্মই নাও না কেন, যেই দিন তোমার সাথে আমার দেখা হবে ওই দিনই তোমার শেষ দিন হবে। যেই দিন তোমার সাথে আমার দেখা হবে ওই দিন তোমার শেষ দিন হবে। মাথা ঝুঁকিও না। যেদিনকে মা মারা গেছিল সেদিনকে আমি তোমাকে বলিনি ও কোনোভাবে আমার মায়ের মৃত্যুর সঙ্গে জড়িত? উনি যদি ওনার পরিবারকে ভুলে যেতে পারেন তাহলে ও আমার বাবা নয়। এখানে যারা আছে কেউই আমার নয়। তুমি আমাকে একটা সাহায্য করবে লিও? এখানে তাহলে তুমি কাউকেই ছাড়বে না। এই, একদম না। এই, এই, একদম না। ওকে ছেড়ে দাও বাবা, বাবা। এই, ছেড়ে দাও, ছাড়ো। এলিসা, বোঝার চেষ্টা করো, আমার দুর্দশাটা বুঝো। লিও, লিও, পুরো ফ্যাক্টরিটা জ্বালিয়ে দাও। হ্যারল্ড, ওদের যেতে দিও না। লিও, সব শেষ করে দাও। কোনো কিছু ছাড়বি না, সব জ্বালিয়ে দে শালা, সব কিছু। এইগুলোর জন্য নিজের বাচ্চাদের সালা বলি দিতে চাইছিলি তোরা? এরপরে এগুলো সালা থাকবেই না, এগুলোকে আর থাকতে দেবো না। এই সালা, এগুলো আর থাকবেই না।
এলিসা! 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 Elisa! 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 আমি নিজে হাতে বড় করেছি ওকে, কিন্তু চোখের সামনে আমার সেই দিন সবকিছু সব শেষ হয়ে গেল। এই ফটোটা দেখে বলে এটা কি লিও? এই ফটোটা চিনতে পারলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। ও যদি হাজার লোকের মধ্যখানেও দাঁড়িয়ে থাকে, আমি খালি ওর চোখ দেখে চিনতে পেরে যাব এটা লিও না। অযথা মানুষের সঙ্গে খেলো না এমন ভাবে। ওয়ার্ডেন, নিয়ে যা আমায়। ও এইটুকু শুনেই পাগল হয়ে যাচ্ছে, তাহলে পুরোটা শুনলে কি করবে? এটা ওর ক্লাস 3 এর ফটো, এটা ওর ক্লাস 4 এর ফটো দেখো, আর এটা হচ্ছে ক্লাস 5 এর ফটো দেখো, এটা কলেজের সময়কার ফটো দেখো। আমি কিছু জিজ্ঞেস করতে পারি? আমি তোমাকে ভাই ভেবেই জিজ্ঞেস করছি। আমি জানি তোমার মনের ভেতর কি চলছে, আমি কাউকে বলবো না। তুমি খালি এটা খেয়াল রেখো যেন ও কিছুই না জানতে পারে এই বিষয়। হ্যালো। স্যার, পার্থিবেন বলছেন? হ্যাঁ বলছি। আপনার দোকানে একটা দুর্ঘটনা হয়েছে, তাড়াতাড়ি আসুন। আরে স্যার, ও আমাদের সঙ্গেই বসে মদ খাচ্ছিল এখানে। জানি না কেন বারবার বলছিল ও ওদের বন্ধুকে দেখতে পাইছে, তাই সে খুব আনন্দে মদ খাচ্ছিল। কিন্তু এমন কেউ আমাদেরকেও মদ কিনে দেয়, তারপরে ও পুরো মাতাল হয়ে যায়। তারপর থেকে অনেকক্ষণ একটা লোকের সঙ্গে কথা বলতে দেখি, তারপরে ওকে গাড়িতে ঢুকিয়ে নেয় দেখি। কালো রঙের গাড়ি হ্যাঁ ছিল? দাদা। এই সে তোমায় তোমার বন্ধু বলতো, সে তোমার সাথে বসে তোমার সাথে গল্প করতো, সে তোমার ছবি তুলে নিয়ে গেছিল। শুনতে পাচ্ছ আমায়? স্যার, যদিও আমার রেগুলার কাস্টমারও হতো, তাহলেও আমার চোখ থেকে এক ফোঁটা জল পড়তো। আমার মুখ দেখে কি আপনার মনে হচ্ছে যে আমি দুঃখিত কোনোভাবে? আমার চোখের দিকে তাকান, আমি কি দুঃখিত মনে হচ্ছে? আমি জানি না স্যার ও কে ছিল। আমার ক্যাফেতে ওর মৃত্যুর পেছনে আমি কি করে দায়ী হতে পারি স্যার? হ্যাঁ, যদি প্রয়োজন হয় আমি থানায় আসতেই পারি, সেখানেই আমার ইন্টারোগেশনটা করে নেবেন। আমার বাড়িতে একটা বাচ্চা মেয়ে একা আছে, আমাকে ওখানে যেতে হবে। এবার আমাকে যেতে দিন। যাও। থ্যাংক ইউ স্যার।
আমি জানি না পার্থিবন সত্যি বলছে না মিথ্যে বলছে, কিন্তু আমার খুবই চিন্তা হচ্ছে। প্রত্যেক মানুষের বাচ্চা লিমিটেড মিথ্যে বলতে পারে। সবকিছুরই একটা শেষ আছে, সেই সময়টা চলেই যাওয়ার পরেই সে আর নাটক করতে পারবে না। যে যতই মেন্টালি স্ট্রং হোক না কেন, আমি জানি পার্থিবন নাটক করছে না, ও পার্থিবনই। লিও আর মনে হচ্ছে না জীবিত আছে। পার্থি কখন এলে? তুমি তাড়াহুড়ো করে কল না করে বেরিয়ে গেছিলে, কোথায় ছিলে? 2 দিন ধরে অফিসে বিশাল চাপ চলছে। তুমি ডিনার করনি এখনো? পার্থি কি হয়েছে? তুমি এরকম চুপচাপ বসে আছো কেন? এরপর আমার হারানোর আর কিছু নেই। আই এম এ লুজার। আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি করে আমাকে এভাবে সন্দেহ করতে পারো? আমি তো বুঝতেই পারছি না। প্লিজ। আমার কাছে এসো না প্লিজ। পুরো পৃথিবী আমার উপর সন্দেহ করে, আমার কোনো যায় আসে না, কিন্তু তুমি কি করে আমার উপর সন্দেহ করতে পারলে? তুমি সত্যা বলো, সত্যা। ভালো, তুমি আমাকে খুশি করতে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমি কোনোদিন ভুলতে পারবো না যে তুমি আমাকে সন্দেহ করেছিলে একদিন। কোনোদিনও না, কোনোদিন না। সব শেষ হয়ে গেল না এতদিন ধরে, আস্তে আস্তে যা যা জিনিসপত্র আমরা দুজনে মিলে গড়েছিলাম সব। আমি ওই মানুষটা নই। পার্থিব মানে ওরকম ধরনের মানুষ নয়। আমি বলে 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 হাঁপিয়ে গেছি। ওই মানুষটা আমার মতো দেখতে, তাহলে আমার কি দোষ তাতে? মা কি না না হয়েছে? না না, কিছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। ঘুমিয়ে পড়ো তুমি, ঘুমিয়ে পড়ো তুমি। হ্যাঁ, dance for me, dance for me, dance for me. Oh, oh. I've never seen anybody do the things you do before. They say move for me, move for me, move for me. When you're done, I'll make you do it all again. কি হয়েছিল? হ্যাঁ, একটা অপরিচিত ব্যক্তি যদি তারা আমাকে টর্চার করে বলতো যে আমি একটা অন্য মানুষ, তাহলে আমি কি বিশ্বাস করে নিতাম? তুমি সমস্ত কিছু শেষ করে দিলে। এখন তোমার মনে এইটা সন্দেহ যে আমি ওই মেয়েটার বাবা কিনা, নাকি আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ কিনা, সেটা নিয়ে তোমার সন্দেহ, বলো? ঠিক আছে, আমি জানি না যে আমার বাবা মাকে, আমার জন্মস্থান কোথায়। হয়তো ওরা বেঁচে থাকলে তুমি আমার ওর বিশ্বাস করতে। তুই একটা অনাথ শালা, তুই অনাথ, তুই একটা অনাথ শালা। পার্থি তুমি অনাথ নও। দেখো আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। আমি এসব অবিশ্বাস করে কিছুই করিনি। যখন সবাই জিজ্ঞেস করে, আমার তো প্রমাণ দরকার। এই সেই মানুষটা নয়, আমি যেন বলতে পারি এটা আমার স্বামী পার্থিবন। তুমি কেন বোঝো না বলো তো? শোনো, একটা প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, যখন তুমি আমাকে একটা অন্য মানুষ ভেবেছিলে, তখন কিভাবে আমাকে ছুঁতে পারলে? হ্যাঁ, তোমার ঘৃণা বোধ হয়নি? যেমন সেই বলা হয় না যে পরপুরুষের সাথে এই ঘুটুর ঘুটুর করা, পুরো এই, আমাকে বিশ্বাস করো তো সত্যা, প্লিজ বিশ্বাস করো আমায়, আমার নাশ করো। লিও, আমার দেওয়া সময় পার হয়ে গেছে, কিন্তু তুমি এলে না। আমি এসে গেছি। বাইরে দেখো। এই তোমরা কারা? ওখানে কারা তোমরা? বলো, নাহলে কিন্তু আমি তোমাদেরকে জানতে ছাড়বো না। ওখানে কেন দাঁড়িয়ে আছো তোমরা? বলো, তোমরা কারা? কি চাই তোমাদের? এখান থেকে চলে যাও, চলে যাও। তোমার বহু দূরে চলে যাওয়া উচিত ছিল। তুমি এর জন্য দায়ী। এখনো সময় আছে, মেনে নাও তুমি লিও।
আর অপেক্ষা করবো না কিন্তু এবার। তুমি চিন্তা করো না, আমি নিচে আছি, আমি দেখে নেবো পুরোটা, তুমি ওপরেই থাকো। আমি শুধু এখানে তোমাকে দেখতে এসেছি, কিন্তু এখানে একটা কুত্তা চেল্লামিল্লি করছে দেখছি। ক্ষমা করে দিও, ভালো কথা মনে পড়েছে। তোমার ছেলে কোথায় গেল? সত্যা, সিদ্ধার্থ কোথায়? সিদ্ধার্থ কোথায়? সিদ্ধার্থ কোথায়? সিদ্ধু কোথায় বলো না? খোঁজো, ভালো করে খোঁজো। সে এতক্ষণে মনে পৌঁছে গেছে তার সিদ্ধার্থ! জায়গায়। মেয়েকে নিয়ে ভেতরে যাও। তোমার ছেলে খুব মিষ্টি। সে বাইরে সিগারেট ফুঁকতে বেরিয়েছিল, খুব সহজ কাজ করে দিয়েছে আমাদের জন্য। শুনতে পাচ্ছ? এই ঘরে যে ঢুকবে তোমাকে তাকে ছুরি মারতে হবে। পারবে তুমি? ধরো, ধরো এটাকে। যাও, ভেতরে যাও, ভেতর থেকে লক করে দিও। আমি কিন্তু এটা করতে চাই না লিও, তোমার মন এইভাবে ভাঙতে চাই না। আমি তোমার ছেলেকে কেনই বা মারতে যাব? 22 বছর আগে তোমার বোন মারা গেল। আজকে সেই তুমি, আর আজকে সেই তুমি তোমার ছেলেকে বুঝতে পারছিস না কেন যে আমার কোনো বোন নেই? শুধুমাত্র আমার ছেলেকে ছেড়ে দে এবার, আমি আসছি। হ্যাঁ, ছেলেকে আসবে লিও। এই আপনি দরজা খুলুন, দরজা খুলুন দাদা। চলে যাও। দাদা, ওরা আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়েছে। স্যার, কি করে স্যার? আমার ছেলে কোথায়? আমি তোকে জিজ্ঞেস করছি যে আমার ছেলে কোথায়? আমার ছেলে! তুমি বেঁচে গেছিলে লিও, তোমার ছেলে আর আমার থেকে বাঁচবে না লিও। আমি ওই লোকটা নই যে লোকটাকে তুমি খুঁজছো। আর কতবার বলতে হবে আমাকে? সরি 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 সরি। বল না আমার ছেলে কোথায় আছে? বল না, বল না আমার ছেলে কোথায়? বল না, বল না, বল না আমার ছেলে কোথায়? এবার তো মেনে নাও তুমি আমার ছেলে।
আর আমি তোমার ছেলেকে ছেড়ে দেব। আরে বাবা, আমি কতবার বলবো আমি তোমার ছেলে না না না, কতবার? শোনো, আমার ছেলে নাও তুমি। হ্যারল্ড অ্যান্টনি আর নেই, আমি ছেলেটাকে নিয়ে আসছি ওখানে। স্যার, আপনার কথা মতো আমি আপনার দাদার লাশ আমি ফেরত দিয়ে দিয়েছি। যদি আমার ছেলেকে আপনি ফেরত দিয়ে দেন তাহলে আমি চলে যাব। আমি জানি, আমি যাই বলি না কেন আপনি আমাকে বিশ্বাস করবেন না, ওই জন্য আমি আসলে ভয় পাওয়ার কিছু নেই। এটা আমার স্কুলের ব্যাগ স্যার, এটা আমার বার্থ সার্টিফিকেট, এটা আমার 12th সার্টিফিকেট, এটা আমার আধার, আমার বিয়ের ফটো, সমস্ত কিছু। এটা আমার বাচ্চার প্রথম জন্মদিন। আর এইটা হচ্ছে, আপনি এটা দেখুন স্যার, যখন 10th আমি গানের কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম না, সেইটার জন্য প্রথম হয়েছিলাম স্যার ডিস্ট্রিক্টে। দেখুন সার্টিফিকেটে সমস্ত বড় বড় অক্ষরে লেখা আছে। শোন, দেখ, তুই আর তোর বোন, তোর বয়স যখন 10 বছর, আনি বেজার যখন এটা আমাদের তামাকের খেতে ঢুকেছিল, এই যে এই ছবিটা, এই ঘটনাটার পর দেখ তোকে কি হ্যান্ডসাম লাগছে এই রক্ত মাখা শরীরে। বুঝে গেছি স্যার, কিচ্ছু ভুল নেই স্যার। আপনি যদি আমায় লিও হিসাবে ভুল করেন তাহলে কোনো ভুল নেই, একই রকম দেখতে ওকে। এই, আমাকে দেখি তোর বোকা মনে হয়? হ্যাঁ স্যার, আমার কপালে কি সি লেখা আছে নাকি? লিও, তোর মনে আছে তো তোর বোনকে আমি কিভাবে মেরেছিলাম? আমার মনে হচ্ছে তুই ভুলে গেছিস। এটাই ভালো হবে তুই মেনে নে তুই লিও, আর না হলে তুইও তোর বোনের কাছে পৌঁছে যাবি। স্যার, আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি যে আমার কোনো বোন নেই স্যার। সেদু, স্যার, এই এত বছর ধরে আজ প্রথমবার এই চিলটা কারো কাছে গেল। মানুষরা মিথ্যে কথা বলতে পারে, প্রমাণপত্র মিথ্যে হয়, কিন্তু পাখি কখনো মিথ্যে বলে স্যার না। একটা সত্যি কথা বলবো, এত বড় চিল আমি কোনোদিন কোথাও দেখিনি। আমার না ভয় করছে, আপনি একটু এর পেছনে রাখতে পারবেন না? এইসব নাটক করছিস তুই তোর পরিবারকে রক্ষা করার জন্য, তাই না? কিন্তু তুই একটা ভুল করে ফেলেছিস। তুই এখানে একটা জীবন বাঁচাতে এসেছিলিস, আর ওদিকে দুটো জীবন ফেলে এসেছিস। পুরোটাই ফেসে গেছিস মাই বয়। হ্যাঁ, তোর চোখের সামনে তোর বউ আর তোর বাচ্চার গলা। বলবো আমি আমার ছেলেদের কেটে ফেলতে? এই, হ্যাঁ দাদা। স্যার 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 প্লিজ ওদের কিছু করবেন না স্যার। স্যার প্লিজ স্যার। এই, এই, স্যার বলেছিলাম আমি ঘরের ভেতর ঢুকতে না, দেখুন না কি একটা হয়ে গেল। চুপ কর।
কিছু না, ঘুমিয়ে পড়ো। স্যার স্যার বারণ করুন না ভেতরে যেতে। এই কি হচ্ছে ওখানে? দাদা আমরা ওকে ভেতরে যাবো পেছন দিয়ে। আবে এ তো মারা গেল। আমার সাথে এসো। এই ওপরে চড়। খুলতে পারবে নাকি? এই এই স্যার 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 প্লিজ স্যার কেউ বলুন না ওনাকে যে কাউকে ভেতরে ঢুকতে দিতে না, প্লিজ বলুন না, ভেতরে ঢুকতে বারণ করুন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। জানা আরে দাদা তুমি যাও না। তবে যা বলছি। আমার দিকে সব ক্লিয়ার, সামনের দরজা দিয়ে যাচ্ছে। সাবধানে, এখানেও জাল হতে পারে কিন্তু। अबे ये तो छोटा भीम रे। अबे এদিকে আয়। আজ প্রথম দেখা। বাংলার একটি ছোট্ট গ্রাম, নামটার ধানসিঁড়ি। চারপাশে সবুজের সমারোহ, মাঝখান দিয়ে বয়ে গেছে ধানসিঁড়ি নদী। ভোরবেলায় গ্রাম যেন ঘুম ভাঙানো কোনো শিশুর মতো শান্ত, সরল আর কোমল। এই গ্রামেই জন্ম রাহাত আর ময়সা। দুজনের পরিবারের বাড়ি পাশাপাশি, কিন্তু সম্পর্কের দূরত্ব ছিল অনেকটাই। রাহাতের পরিবার সাধারণ কৃষক, দিন আনে দিন খায়, আর মাইশাদের সংসার একটু সচ্ছল। মালিকানার দিক দিয়ে বড় পরিবারের পরিচিতি আছে। দুজনের বয়স সমান, 17। একই স্কুলে পড়ত, কিন্তু কথাবার্তা খুব কম। দূর থেকে দেখা, মাঝে মাঝে হালকা হাসি, এই পর্যন্তই। এক শনিবার সকাল, আকাশে রোদের মৃদু ঝলক। রাহাত তার বাবার নৌকোটা মেরামত করতে নদীর ঘাটে এসেছে। হাতে একটা ছুরি, কাঁঠালের গাম আর শুকনো নারকেলের শ্বাস। নদীর পানি টলমল করছে, হালকা ঢেউ এসে নৌকার গায়ে ঠুকছে। এমন সময় দূর থেকে ভেসে এলো মেয়েদের হাসির শব্দ। তাকিয়ে দেখে মাইশা আর তার 2 বান্ধবী পানি আনতে এসেছে। মাইশাকে দেখে রাহাতের বুকের ভেতর কেমন ধাক্কা লাগল। মেয়েটির চোখ দুটো যেন সকালের শিশিরে ভেজা পাতা। মাইশা জল ভরতে ভরতে রাহাতের দিকে তাকাল। তাদের চোখ দুটো মুহূর্তের জন্য আটকে গেল। এই রাহাত, নৌকো ঠিক করছো? মাইশার গলা নরম, যেন বাতাসে দোলে। রাহাত একটু লজ্জা পেল। হ্যাঁ, একটু কাজ আছে। মাইশা হাসল। তোমরা ছেলেরা সব সময় ব্যস্ত, মাঝে মাঝে একটু ঘুরো তো। এই হাসিটুকুই সেই দিনের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল মুহূর্ত হয়ে দাঁড়াল রাহাতের জন্য। শীতকাল আসছে, গ্রামে আলু তোলা শুরু হয়েছে। রাহাত আলুর ক্ষেতে কাজ করে। একদিন দুপুরবেলা হঠাৎ দেখে মাইশাও এসেছে খেতে, তাদের জমি নিকটেই। মাইশা বলল, আমাদের শ্রমিক কম, ভাবলাম একটু সাহায্য করি। রাহাত অবাক, এত বড় বাড়ির মেয়ে নিজে আলু তুলতে এসেছে। দুজন পাশাপাশি কাজ করতে করতে কথায় কথায় অনেক গল্প হয়ে গেল। স্কুল, স্বপ্ন, নদী, বই, সব বিষয়ে কথা হল। মাইশা বলল, আমি ডাক্তার হতে চাই, গ্রামের মানুষের চিকিৎসা করব। রাহাত মুগ্ধ হয়ে শুনল। রাহাত বলল, আমি চাই ভালো কৃষক হতে, জমি বড় করব, গরু ছাগল বাড়াব। হঠাৎ মাইশা থামল। তুমি জানো রাহাত,
তুমি খুব সহজ সরল, তোমার সাথে কথা বলতে ভালো লাগে। রাহাত মাথা নিচু করে নিল, এত বড় কথা সে আশা করেনি। সেদিন সন্ধ্যের লাল রোদে আলুর খেতে প্রথম সত্যিকারের বন্ধুত্ব জন্ম নিল। দিন যায়, সপ্তাহ যায়, দুজনের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। কখনো স্কুলের বারান্দায়, কখনো নদীর ঘাটে, কখনো বাজারে। কিন্তু গ্রামের মানুষ ফিসফাস শুরু করল। বড় বাড়ির মেয়ে কৃষকের ছেলের দিকে তাকাচ্ছে, এই সম্পর্ক মানাবে না। এই কথা রাহাত শুরুল, বুকটা ভার হয়ে গেল। এক সন্ধ্যায় নদীর ধারে মাইশাকে বলল, মাইশা, গ্রামের লোকজন অনেক কথা বলছে, তোমার যেন কষ্ট না হয়। মাইশা দীর্ঘ চোখে বলল, রাহাত, আমি কাঁদব কেন? আমি কাউকে ভয় পাই না। যে সত্যি সত্যি ভালো হয় তার পাশে থাকা উচিত। রাহাত চুপচাপ। মাইশা আবার বলল, তুমি কি আমার উপর বিশ্বাস রাখো? হ্যাঁ, রাখি। তাহলে আর কিচ্ছু ভাববে না। রাতে ঘরে ফিরে রাহাত দীর্ঘক্ষণ ঘুমোতে পারল না। মেয়েটার কথাগুলো বুকের ভেতর আগুন জল হয়ে বাজছিল। একদিন গভীর রাতে ঝড় উঠল। প্রচণ্ড হাওয়ায় গ্রামের গাছপালা উপড়ে যাচ্ছে, নদীর পানি ফুলে উঠেছে। এমন সময় খবর এলো মাইশাদের বাড়ির গোয়ালঘরের ছাউনি উড়ে গেছে, ভিতরে গরু আটকে গেছে। রাহাত দৌড়ে চলে গেল। মাইশা কান্নাকাটি করছে, বাড়ির লোকেরা কি করবে বুঝতে পারছে না। রাহাত বলল, তুমি ভয় পেও না, আমি যাচ্ছি। ঝড়ের মধ্যে ছুটে গিয়ে গরুগুলোকে বের করে আনল। ভিজে একাকার, শরীর মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা। মাইশা এসে বলল, তুমি কি পাগল? নিজের কথা একটু ভাবতে পারো না? রাহাত হাসল, তোমাদের কষ্ট দেখতে পারি না। এই প্রথম মাইশা রাহাতের হাতটা শক্ত করে ধরল। মাইশা ফিসফিস করে বলল, রাহাত, আমি তোমাকে হারাতে চাই না, কক্ষনো না। এই কথাটা রাহাতের ভেতর আর একটা ঝড় তুলল, কিন্তু সেটা প্রেমের ঝড়। দিনগুলো রঙিন হচ্ছিল, কিন্তু সুখের দিন বেশি দিন ধরে না। একদিন বাজারে মাইশা আর রাহাত একসাথে কথা বলছিল, সেটা দেখে ফেলল গ্রামের মোড়ল। বিকেলে খবর হয়ে গেল, মাইশা আর রাহাত প্রেম করছে। মাইশার বাবা রেগে আগুন, মাইশাকে ঘরবন্দি করে ফেলল। রাহাতের বাবাও বলল, বাবা, আমরা গরিব মানুষ, এই সম্পর্ক চলবে না, বড় বাড়ির লোকেরা মানবে না। রাহাত মাথা নিচু করে থাকল, কিন্তু মনের ভেতর মাইশার হাতের উষ্ণতা এখনও অনুভূত হচ্ছে। সে মনে মনে বলল, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে কোনো বাধাই বড় নয়। এক রাতে মাইশা চুপি চুপি বৈঠক ঘর থেকে বেরোল। রাস্তা শান্ত, আকাশে পূর্ণ চাঁদ। রাহাত আগেই নদীর ধারে অপেক্ষা করছে। দুজনের চোখে চোখ পড়তেই সব দুঃখ দূর হয়ে গেল। মাইশা বলল, তুমি কি আমাকে ছেড়ে দেবে? রাহাত বলল, প্রাণ গেলেও না। মাইশা চোখ ভিজে বলল, আমার পরিবার তোমাকে মানবে না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের প্রেম যদি সত্যি হয় আমরা লড়াই করব একসাথে। রাহাত বলল, তোমার জন্য আমি সব করতে পারি। দুজন চাঁদের আলোয় হাত ধরল। সময়ের কাছে একটাই প্রতিজ্ঞা করল, একদিন আমরা এক হব। পরের সপ্তাহে স্কুলে পরীক্ষা। রাহাত ভালো পড়াশোনা করে না সাধারণত, কিন্তু মাইশা বলল, রাহাত, তুমি চাইলে অনেক কিছু পারবে, নিজের ভবিষ্যৎ নিজের হাতে বানাও। এবার রাহাত পড়াশোনায় মন দিল, দিন রাত পড়ল, পরীক্ষায় ভালো করল। শিক্ষক বললেন, তুমি চাইলে কলেজে ভর্তি হতে পারো, কৃষিতে ডিপ্লোমা পড়ো। রাহাতের চোখে স্বপ্ন ফুটে উঠল। একদিন গ্রামের মিটিং হল। মাইশার পরিবার বলল, মেয়েকে কৃষকের ছেলের সাথে বিয়ে দেব না। মোড়ল বলল, মানুষ তার হৃদয়ের পরিচয় দিয়ে বড় হয়, টাকার দ্বারা নয়। রাহাতের বাবা সামনে এগিয়ে এসে বললেন, আমার ছেলে সৎ, পরিশ্রমী, দিন আনে দিন খায়, তবু কারো ক্ষতি করে না। মাইশার মা ধীরে বললেন, মাইশা রাহাতকে ভুলতে পারছে না, মেয়ের কষ্ট আমি দেখছি। সবার মুখ নরম হয়ে গেল। রাহাত ও মাইশা দুজনেই তাদের শিক্ষা শেষ করল। রাহাত কৃষিতে ডিপ্লোমা পাশ করে আধুনিক চাষাবাদ শুরু করল। ফসল ভালো ফলল, সংসার সচ্ছল হল। মাইশা নার্সিং ট্রেনিং নিয়ে গ্রামের ক্লিনিকে কাজ শুরু করল।
দুজনের পরিবার অবশেষে বুঝল সত্যিকারের ভালোবাসার কাছে অর্থ অহংকার কিচ্ছু না। হালকা মেঘলা এক বিকেলে গ্রামের মাঠে তাদের বিয়ে হল। ধানসিঁড়ি নদী সেই দিনের হাসিতে যেন আরও ঝলমল করছিল। রাহাত বলল, মাইশা, তুমি আমার স্বপ্ন পূরণ করলে। মাইশা বলল, আর তুমি আমাকে প্রমাণ করলে যে সত্যিকারের প্রেম লড়াই করে জিততে পারে। দুজন হাত ধরে নদীর পাড় দিয়ে হাঁটল। নদী যেন বলে উঠল, তোমাদের গল্প এখানেই শেষ নয়, এবারই শুরু। দুইজনের নিষ্পাপ প্রেমের গল্প, কথা না বলা অনুভূতি। বাংলার একটি শান্ত গ্রাম নয়নপুর। দুপাশে তালগাছ, মাঝখানে সাদা ধুলোর পথ, আর দূরে নদীর কলকল শব্দ। এখানেই থাকে আরাফাত ও আরশি। দুইজনের পৃথিবী আলাদা হলেও হৃদয়ের ভাষা ছিল একই। আরাফাত নরম, শান্ত, একটু লাজুক ছেলে। চোখ দুটো তার অদ্ভুত গভীর, যেন সেখানে হাজার গল্প লুকিয়ে আছে। স্কুলে ভালো ছাত্র না হলেও হৃদয়টা খুব পরিষ্কার। আরশি হাসিখুশি, চঞ্চল, নদীর জলের মতোই স্বচ্ছ। চোখের স্বপ্ন, কথায় মাধুর্য। গ্রামের সকলের আদরের মেয়ে। দুজন একই ক্লাসে পড়ে, কিন্তু কখনোই খুব বেশি কথা বলা হয় না। তবু তাদের চোখের ভাষা যেন বলতো, তুমি আমারই মতো। একদিন বিকেলে স্কুলের পরে আরশি মাঠের পাশে ঘাস কেটে রাখা পথ ধরে হাঁটছিল। আকাশে মেঘ, হঠাৎ বৃষ্টি নামতে লাগল। বৃষ্টি থেকে বাঁচতে দৌড়ে ঢুকল স্কুলের বারান্দার নিচে। সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল আরাফাত। দুজন চুপচাপ। বৃষ্টির টাপুর শব্দে চারপাশ ভিজে নিস্তব্ধ। আরশি ভিজে চুল ঝাড়তে ঝাড়তে মৃদু গলায় বলল, তোমার বাড়ি কোন দিকে? আরাফাত লাজুক হাসল। খালের ওপাশে। তোমার? আমাদেরও কাছে। তুমি কি এগুলোতে খুব চুপচাপ? আরাফাত লাছা নিচু। কথা বলতে গেলে গুলিয়ে ফেলি। আরশি হেসে বলল, কথা না বললেও চলে। মানুষ ভালো হলে শব্দের দরকার হয় না। এই প্রথমবারের মতো আরাফাতের মনে হল কেউ তাকে সত্যিই বুঝল। বৃষ্টিটা সেদিন অদ্ভুত সুন্দর ছিল। পরের দিন স্কুলে প্রথম এগিয়ে এসে বলল, আরশি, কাল বৃষ্টিতে ভিজে গেলে না? এই কথাটা তার মনে এমন আনন্দ ভেলল যে সারাদিন সে অদ্ভুত হাসি নিয়ে ঘুরে বেড়াল। স্কুলের বিরতিতে দুজন গাছতলায় বসে আড্ডা দিল। কথা খুব বেশি নয়, তবুও একটা আলাদা শান্তি ছিল দুজনের মাঝে। আরাফাত জানল আরশি ফুল ভালোবাসে। আরশি জানল আরাফাত নদী ভালোবাসে। এইভাবে দিনের পর দিন বন্ধুত্ব গাঢ় হতে লাগল। গ্রামের অনেকেই দেখতে দেখতে বলত, ওরা দুজন কেমন যেন একসাথে মানায়। ধীরে ধীরে আরাফাত বুঝতে পারল তার মনে অন্যরকম একটা অনুভূতি জন্ম নিচ্ছে। যখন আরশি হাসে, তার বুকের ভিতর কেমন আলো জ্বলে ওঠে। যখন আরশি কথা না বলে চলে যায়, তার মনটা কেমন খালি হয়ে যায়। কিন্তু সে কিছুই বলে না। তার মনে ভয়, যদি আরশি কষ্ট পায়। আরশিও বুঝতে পারত রাফাত কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। তার মুখের লাজুক হাসি, চুপচাপ থাকা, সবই যেন একটি ভাষা, যা আরশি প্রতিদিন পড়ে ফেলে। ফাগুন মাস। গ্রামের পাশে বটগাছের নিচে গ্রামের ছেলেমেয়ে গান শুনছিল। আরশি পাশে এসে বসল রাফাতের। চাঁদের আলোয় তার মুখটা অদ্ভুত শান্ত, সুন্দর। আরশি বলল, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, বলো। তুমি কেন সবসময় দূর দূর থাকো? আরাফাত চুপ। হৃদয়ের নীরব স্বীকারোক্তি।
শরতের রোদ দুপুরে গ্রামটা যেন অলস হয়ে থাকে। মাঠের ধানগুলো হালকা বাতাসে দুলে ওঠে, আর দূরে স্কুলের ঘণ্টার শব্দ ভেসে আসে। এই শান্ত গ্রামের নাম পাখির চর। ছোট্ট, নিরিবিলি, নদীর গন্ধে ভেজা, কুয়াশার চাদরে মোড়া এক গ্রাম। সেখানেই জন্ম নেয় দুই কিশোর কিশোরীর নীরব এক প্রেমের গল্প, যার শেষটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। রিফাত তখন ১০ম শ্রেণীর ছাত্র। লম্বা, শান্ত, চোখে একটা ভাবুক চাহনি। গ্রামের অন্য ছেলেদের মতো সে চঞ্চল ছিল না, বরং সে বই, নদী আর নির্জনতার সঙ্গেই বেশি সময় কাটাত। আর আলিশা ছিল পুরো উল্টো, প্রাণবন্ত, হাসি খুশি, সবার সাথে মিশুক। তার মুখের হাসিটা যেন রোদ উঠে গেলে গ্রামের প্রতিটি কোণ আলোকিত করে দিত। সেদিন রিফাত প্রথম দেখেছিল তাকে। স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল মেয়েটা, হাতে বই, বাতাসে উড়ছিল তার চুল। রিফাত হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়েছিল। এতদিন এত মুখ দেখেছে, কিন্তু এই মুখে ছিল অন্যরকম কিছু, এক ধরনের শান্ত অনুরণন যা বুকের ভেতর অদ্ভুতভাবে বাজতে থাকে। আলিশা ঠিক তখনই মাথা ঘুরিয়ে তাকায়। চোখ দুটো ১ সেকেন্ডের জন্য মিলল, আবার আলাদা হয়ে গেল। কিন্তু সেই ১ সেকেন্ডেই রিফাতের ভেতরে জন্ম নেয় হাজার বছরের নীরব অনুভূতি। সেদিন রাতে সে ঘুমাতে পারেনি। চোখের সামনে শুধু আলিশার মুখ, তার হাসি, তার চুলে বাতাসের দোল। আর সে জানত না এই নীরব অনুভূতি তাকে একদিন কোথায় নিয়ে যাবে। রিফাত কখনো সামনে গিয়ে কথা বলেনি। সে দূর থেকে তাকিয়ে থাকত, আবার লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলত। স্কুলের মাঠে আলিশা খেলত মেয়েদের সাথে, আর রিফাত দূর থেকে বসে দেখত। কিন্তু আলিশা কখনো বিরক্ত হতো না, বরং মাঝে মাঝে আলিশা চুপচাপ খেয়াল করত ছেলেটা এত শান্ত কেন, এত নীরব কেন। একদিন দুপুরে স্কুল ছুটি হওয়ার পর সবাই বাড়ি ফিরে গেছে, শুধু আলিশা দাঁড়িয়েছিল গেটের কাছে। বৃষ্টি নামবে নামবে করছে, বাতাসে গন্ধ মিশে আছে। রিফাত সাইকেল নিয়ে বের হতে যায়। হঠাৎ আলিশা বলে, শুনবেন? রিফাত চমকে থামে। জি? আজকে হঠাৎ বৃষ্টি আসবে, বাড়ি যাবেন কিভাবে? রিফাত লাজুক হাসে। সাইকেল আছে। আলিশা একটু থেমে বলে, আমি কি একটু পথ যেতে পারি? আমার বাড়িটা আপনাদের গ্রামের দিকেই। সেদিন প্রথমবার রিফাত আলিশাকে খুব কাছ থেকে দেখেছিল। বৃষ্টির ভেজা পথ, দুজনের হাতে একই সাইকেলের হ্যান্ডেল, বাতাসে উড়ন্ত চুল, এ যেন এক নীরব কবিতা। কিন্তু দুজনের কেউই তখন বুঝতে পারেনি এই নীরবতা একদিন তাদের জীবন বদলে দেবে। তারপর থেকে আলিশা ও রিফাত প্রায় একসাথে ফেরত আসত। কখনো গল্প করত, কখনো নীরব থাকত, কিন্তু সেই নীরবতার মাঝেই কথার চেয়েও বেশি কিছু ছিল। একদিন বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল রিফাত। আলিশা হঠাৎ বলে, আপনি এত চুপচাপ কেন? রিফাত মাথা নিচু করে। সবাই কথা বলতে পারে, আমি পারি না। আলিশা নরম গলায় বলে, আপনি না বললেও আপনার চোখ অনেক কথা বলে। রিফাত লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু সেই মুহূর্তে তার হৃদয়ের ভেতর কিছু একটা নড়ে চড়ে ওঠে, এক ধরনের উষ্ণতা যা সে কোনো দিন অনুভব করেনি। রিফাত প্রতিদিন বাড়ি ফিরে আলিশার কথা ভাবত, তার হাসি, তার সরল চোখ, তার মিষ্টি কথা, সবকিছু যেন তার বুকের ভেতর জায়গা করে নিয়েছিল। কিন্তু সে বলতে পারত না, হাজারবার মনে করত আজ বলবে, আজ বলবে, কিন্তু কাছে গিয়ে মুখ খুললে সব কথা গলায় আটকে যেত। অন্যদিকে আলিশার মনেও নীরবে নীরবে কিছু গড়ে উঠছিল। সে রিফাতের দিকে তাকিয়ে একটা অদ্ভুত শান্তি পেত। কারো কাছেই সে এমন অনুভব করেনি, কিন্তু কেউই কাউকে বলে উঠতে পারল না। এভাবেই দিনের পর দিন কাটতে লাগল। স্কুল, সাইকেল, বাড়ি ফেরা, নীরবতা, সব মিলিয়ে তাদের জীবন যেন সুন্দর ছন্দে এগোচ্ছিল। এসএসসি পরীক্ষার পর হঠাৎ খবর এলো আলিশার বাবা তাকে ঢাকায় ভাইয়ের বাসায় পাঠাবেন কলেজে পড়ানোর জন্য। দূরের শহর, নতুন পরিবেশ, নতুন জীবন। সংবাদটা শুনে রিফাতের বুক হঠাৎ যেন খালি হয়ে গেল। সেদিন আলিশার সামনে গিয়ে কিছু বলতে চেয়েছিল, কিন্তু কিছুই বলতে পারল না। যেদিন আলিশা রওনা হল, গ্রামের কাঁচা রাস্তা ভিজেছিল সকালের শিশিরে। রিফাত দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। আলিশা গাড়িতে ওঠার আগে একবার পিছনে তাকাল, একটা ছোট কেঁপে ওঠা হাসি দিল। রিফাতও মাথা নিচু করে হাসল।
কেউ কিছু বলল না, কিন্তু দুজনেই জানত কিছু একটা বদলে গেল। ঢাকায় গিয়ে আলিশার জীবন বদলে গেল। নতুন কলেজ, নতুন বন্ধু, নতুন ব্যস্ততা। তবুও সে প্রায়ই গ্রামের রাস্তা, সাইকেল আর রিফাতকে মনে করত। প্রতিবারই মনে হতো, রিফাত কি করছে? খেয়েছে তো? কেউ তাকে বোঝে? একদিন রাতে সে সাহস করে মেসেজ করে বসে, কেমন আছেন? রিফাত উত্তর দেয়, ভালো। আপনি? এরপর ধীরে ধীরে দুজনের দৈনিক কথা বলা শুরু হয়। পুরনো নীরবতা ভেঙে গিয়েছিল না, কিন্তু আরও মিষ্টি হয়েছিল। রিফাত ফোনে খুব কম কথা বলত, তবুও আলিশা বুঝত ওর কথা না বলার ভেতরেও ভালোবাসার গভীরতা আছে। মাঝে মাঝে এমনও হতো, আলিশা, আপনি কি আমাকে ভুলে যাবেন? রিফাত, আমি কাউকে ভুলতে পারি না। এই কথা আলিশার বুক যেন কেঁপে উঠত। সে ফোনটা বালিশে চেপে ধরে হাসত, চোখে পানি এসে যেত। অন্যদিকে এদিকে এমন সময় আলিশার জীবনে আরেকটা ঘটনা ঘটে। ওর বাবার চাকরির বদলি হয়, পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়ে। উপরন্ত আলিশার মা অসুস্থ হয়ে পড়েন। পরিবার সিদ্ধান্ত নেয় ঢাকায় ব্যয়বহুল কলেজে পড়ানো সম্ভব না, তাই আলিশাকে অন্য জেলায় মামার বাসায় পাঠানো হবে। সেখানে কলেজ আর পড়াশোনার সুবিধা থাকবে। আলিশা খবরটা পেয়ে রিফাতকে বলতে চায়, কিন্তু ভয় বলে না। সে জানে ওর কণ্ঠ কেঁপে যাবে। যেদিনও চলে গেল সেদিনও কাউকে কিচ্ছু বলতে পারেনি। রিফাত যখন জানতে পারল তখন সবকিছুই দেরি হয়ে গেছে। সে শুধু নিঃশব্দে আকাশের দিকে তাকিয়েছিল। সময়ের স্রোত বয়ে যায়, দিন, সপ্তাহ, মাস। আলিশার ফোন কমতে থাকে। রিফাত অপেক্ষা করে। সকালে ঘুম থেকে উঠে ফোন দেখে, রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখত কোথাও কি আলিশা কিছু লিখেছে। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস। একসময় কল এবং মেসেজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। রিফাতের বুকের ভেতর তখন একটা গহ্বর তৈরি হয়েছিল। সে কাউকে কিছু বলতে পারত না। গ্রামের আকাশ, নদী, ধানক্ষেত সবই যেন নীরব রং হারিয়ে ফেলেছে। তবুও সে মন থেকে আলিশাকে মুছতে পারেনি, কারণ তার ভালোবাসা ছিল নীরব কিন্তু অত্যন্ত সত্য। আলিশার জীবন নতুন অধ্যায়ে ঢুকে গিয়েছিল। নতুন কলেজ, কঠিন পড়াশোনা, মায়ের অসুস্থতা, সব মিলিয়ে তাকে সামলাতে হিমশিম খেতে হচ্ছিল। মাঝে মাঝে সে রিফাতের নাম্বার খুলত, কিন্তু কল করতে সাহস পেত না। কারণ দূরত্ব যত বাড়ছিল ততই মনে হচ্ছিল রিফাত হয়তো ভুলে গেছে, রাগ করেছে, বা হয়তো নতুন কারো জীবনে ব্যস্ত। আলিশা ভুল বুঝেছিল। রিফাত তাকে ভোলেনি, রাগ করেনি, বরং প্রতিদিন অপেক্ষা করেছিল। কিন্তু অপেক্ষারও একটা সীমা আছে। রিফাত ক্রমশ ভেঙে যেতে লাগল। তার বাবা চেয়েছিল ছেলেকে ঢাকায় এনে চাকরিতে লাগাবে। ধীরে ধীরে রিফাত প্রস্তুতি নিতে থাকে, কিন্তু মনটা সবসময় গ্রামের পথে আটকে থাকত, যেখানে প্রথম আলিশার সাথে হাঁটত। 2 বছর কেটে যায়। 2 বছর যেখানে দুজনের জীবনে অনেক কিছু বদলে গেছে, কিন্তু নীরব ভালোবাসা বদলায়নি। রিফাত ঢাকায় একটা ছোট চাকরি পায়। পরিশ্রমী হওয়ায় মালিক তাকে খুব পছন্দ করত, কিন্তু তার হাসি আগের মতো ছিল না। মানুষ বলতো ছেলেটা খুব শান্ত, কিন্তু তার চোখে ভীষণ ক্লান্তি। আর আলিশাকা, সে পরিবারের জন্য মায়ের চিকিৎসার জন্য পার্ট টাইম টিউশনি করত। তার জীবনে এখন দায়িত্বই প্রধান ছিল। তবুও মাঝে মাঝে চাঁদ দেখে মনে হতো, রিফাত কি আকাশের ওই একই চাঁদ দেখছে? এক সন্ধ্যায় আলিশার কাছে খবর আসে তার খালাতো বোনের বিয়ে। বিয়েটা রিফাতের গ্রামেই। আলিশা শুনে থমকে যায়। সেখানে কত স্মৃতি, সেখানে সেই রাস্তা, সেই স্কুল, সেই সাইকেলের পথ, আর সেই একজন যাকে সে হাজারটা ভুল বোঝাবুঝির মধ্যে থেকেও ভুলতে পারেনি। সে যায়, হাঁটতে হাঁটতে পরিচিত পথে আসে। হঠাৎ দেখে একটু দূরে রিফাত দাঁড়িয়ে আছে, চোখে অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। দুজনের চোখে চোখ পড়তেই সময় যেন থেমে গেল, কিন্তু কেউ এগিয়ে এলো না। দুজনেই থেমে থাকল, অতীত আর বর্তমানের মাঝখানে। রিফাত অবশেষে নরম স্বরে বলে, তুমি ভালো আছো? আলিশা মাথা নিচু করে, হ্যাঁ, তুমি? ভালো থাকার অভিনয় করি। আলিশার চোখ ভিজে ওঠে, কিছু একটা বলতে যায় কিন্তু পারে না। সেদিন আকাশে মেঘ ছিল, বাতাসে চাপা একটা হাহাকার। এটাই ছিল তাদের শেষ দেখা। বিয়ের পরদিন আলিশা চলে যেতে চায়নি। মনে হচ্ছিল রিফাতের কাছে গিয়ে সব বলে দেবে, কিন্তু হৃদয়ের ভয় তাকে বারবার আটকে দেয়। অন্যদিকে রিফাতও ভাবছিল আজই বলবে সব কথা। যত দিন বলবে না,
ততদিন বুকের ভিতর ব্যথা থাকবে। কিন্তু ভাগ্য আবার নিষ্ঠুরতা করে। সেদিন সন্ধ্যায় রিফাতের আচমকা সড়ক দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল পিছলে রাস্তার পাশে ধাক্কা লাগে। গ্রামের মানুষ দ্রুত তাকে হাসপাতালে নেয়, কিন্তু রিফাত কোমা অবস্থায় চলে যায়। এই খবর শুনে আলিশা দৌড়ে হাসপাতালে আসে। রিফাতকে শুয়ে থাকতে দেখে তার হৃদয় ভেঙে যায়। চোখ ভেজা, কণ্ঠ কাঁপা অবস্থায় সে রিফাতের হাত ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি, নীরবে, বছরের পর বছর। তুমি বলনি, আমিও বলিনি, কিন্তু আমি তো তোমাকেই চেয়েছি রিফাত। তার কান্না ফেটে যায়, কিন্তু রিফাত শোনে না। চোখ বন্ধ, শ্বাস চলা, সব মিলিয়ে এক নীরব লড়াই। 3 দিন পরে রাত 3টে। হাসপাতালের মনিটর ধীরে ধীরে সোজা দাগ দেখাতে শুরু করে। হারিয়েও যার কাছে ফিরতে ইচ্ছে করে। বাংলার এক শান্ত গ্রাম, চাঁদপুরা। গ্রামের ছোট ছোট ঘরগুলো ধুলোয় আচ্ছন্ন, সেদিক দিয়ে বয়ে যায় নদী, আর মাঠে দোলা দেয় ধানক্ষেতের সবুজ লতা। গ্রামের জীবন ধীর, সহজ, কিন্তু হৃদয়ের আবেগে সমৃদ্ধ। এখানেই বড় হয় রুমান, এক শান্ত, লাজুক ছেলে। তার চোখে গভীরতা, মাথায় কেতাদুরস্থ স্বপ্ন, আর মনের ভেতরে এক অদ্ভুত একাকিত্ব। গ্রামের বড়দের মতে সে পড়াশোনায় খুব ভালো নয়, কিন্তু বন্ধুত্বে, ভালোবাসায়, মানুষকে বোঝাতে সে সবার চেয়ে আলাদা। আর মাহি গ্রামের সুন্দরী মেয়ে। ছোটবেলা থেকে গ্রামের সবাই তাকে চেনে, সদা হাসি খুশি, বন্ধুত্বপূর্ণ, প্রাণবন্ত। তার চোখে স্বপ্ন, কথায় মাধুর্য। সে যতটা সুন্দর, তার অন্তর ততটাই উজ্জ্বল। দুজনের পথ মিলেছে ছোটবেলা থেকে, স্কুল, মাঠ, নদীর ধারে খেলা। কিন্তু তারা কখনোই প্রকাশ্যে ভালোবাসার কথা বলেনি। তাদের ভালোবাসা ছিল নীরব, নিঃশব্দ, হৃদয় ছুঁয়ে যাওয়া। রুমান যখন 10ম শ্রেণীতে উঠল, তখনই তার ভেতরে প্রথম জন্ম নিল অন্যরকম অনুভূতি। একদিন দুপুরে স্কুল ছুটি, মাহি নদীর ধারে হাঁটছিল। রুমান দূরে বসেছিল বই পড়তে। মাহির হেসে হেসে রুমানের দিকে তাকানো, সে হঠাৎ বুঝল এই হাসি তার দিনটাকে আলোকিত করে। সেই মুহূর্তে রুমানের মনে হল, আমি কখনো এমন অনুভব করিনি। বৃষ্টির মতো অপ্রত্যাশিত, হালকা, মৃদু অনুভূতি। কিন্তু সে চুপচাপ ছিল, শুধু তাকিয়ে থাকে। মাহি জানতে পারত, কিন্তু সে খেয়াল না করল। শুধু নদীর জলের মতো শান্ত ভালোবাসা তাদের দুজনের মধ্যে জন্ম নিল। পরের দিন থেকে রুমান ও মাহি ধীরে ধীরে আরও কাছে এলো। স্কুলের মাঠে, নদীর ধারে, ধানক্ষেতে, যেখানে যেত সেখানেই একসাথে সময় কাটাত। কথা খুব বেশি নয়, কিন্তু চুপচাপ বসে থাকা, চোখে চোখ রাখা, ছোট ছোট হাসি, সব মিলিয়ে তাদের হৃদয়কে একত্রিত করত। মাহি একদিন জিজ্ঞেস করল, তুমি সবসময় এত শান্ত কেন? রুমান লাজুকভাবে বলল, কারণ শব্দ দিয়ে সব বলা যায় না। মাহি হেসে বলল, ঠিক আছে, তবে চোখের ভাষা বোঝার চেষ্টা করব। এই মুহূর্ত থেকেই তাদের চোখের ভাষা ছিল কথার চেয়ে বেশি। কেউ কিছু না বললেও তারা বুঝত একটি অপরকে কতটা চায়। এক সন্ধ্যায় চাঁদপুরার নদীর ধারে তারা বসেছিল। চাঁদ উঁচুতে, বাতাসে ফুলের গন্ধ। মাহি ধীরে বলল, রুমান, আমি কিছু বলতে চাই। রুমান চুপ, শুধু তাকিয়ে আছে। আমি জানি তুমি কিছু বলবে না, কিন্তু আমার মনে হয় তুমি আমার অনুভূতিগুলো বুঝতে পারছ। রুমান চোখ নামিয়ে বলল, আমি জানি, এবং আমি তোমাকে চাই মাহি, তবে কখনো বলতে পারিনি। মাহি হেসে কাঁধে হাত রাখল, আমিও তোমাকে চাই। এতদিনে বুঝেছি হারিয়ে গেলেও আমার কাছে ফিরতে ইচ্ছে করছে। নদীর কলকল, বাতাসের নরম হাওয়া, চাঁদের আলো, সব মিলিয়ে এক নীরব স্বীকারোক্তি হয়ে গেল। তাদের সম্পর্ক গ্রামে কেবল চোখের ভাষা ও ছোট ছোট হাসি। কেউ জানত না তারা একে অপরকে কতটা ভালোবাসে।
শুধু নদীর ধারে বসে ধানক্ষেতের পাশে হাঁটতে হাঁটতে বই পড়তে পড়তে তাদের ভালোবাসা আরও গভীর হতো। কিন্তু ভাগ্যের মোড় কিছু অদ্ভুত আঘাত নিয়ে আসে। একদিন মাহির বাবা ঘোষণা করলেন মাহি ঢাকায় যাবে কলেজে পড়াশোনা করতে। ঢাকায় গিয়ে মাহির জীবন বদলে গেল। নতুন বন্ধু, নতুন কলেজ, নতুন ব্যস্ততা। রুমান গ্রামে থেকে পড়াশোনা চালালো। দুজনেই প্রতিদিন ফোনে কথা বলতো, কিন্তু দূরত্ব বড় সমস্যা। মাঝে মাঝে দুজনের ভুল বোঝাবুঝি হয়। রুমান ভাবত মাহি হয়তো তাকে ভুলে গেছে, মাহি ভাবত রুমান হয়তো রাগ করেছে। দুজনেই কিছু বলতে পারছিল না। নীরব ভালোবাসার মধ্যে জন্ম নিল প্রথম ক্রন্দন। মাহি পড়াশোনার চাপের কারণে ফোন কমাতে লাগল। রুমান প্রতিদিন অপেক্ষা করত। মহলের মাঠ, নদীর ধারে, গ্রাম সবই যেন শুনশান হয়ে গেল। দুজনেই জানত হারিয়ে গেলেও হৃদয়ে সব সময় একই দিকে টানে। তাদের ভালোবাসা ছিল নীরব কিন্তু অদম্য। মাহি মনে মনে ভাবত কেন ফিরতে ইচ্ছে করছে। রুমানও ভাবত কেন হঠাৎ সব ফাঁকা মনে হচ্ছে। এভাবেই বছর কেটে গেল। 2 বছর পর গ্রামের বিয়ের অনুষ্ঠানে মাহি আসে। বিয়েটা তার খালাতো বোনের। রুমানও সেখানে। দুজনেই অন্যরকম, বড় হয়ে গেছে, দায়িত্বশীল, জীবনের নতুন অধ্যায়। কিন্তু চোখে চোখ পড়তেই সময় থমকে গেল। তাদের কাছে বলার জন্য কত কিছু ছিল, কিন্তু কণ্ঠে শব্দ নেই। শুধু চোখের ভাষা, স্মৃতির আলো সব বলছিল। সেদিন রাতে রুমান বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল পিছলে যায়, রুমান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মাহি দৌড়ে আসে, তার চোখে অগণিত জল। হাসপাতালের বেডে রুমান শুয়ে আছে, নিঃশ্বাস কম, চোখ বন্ধ। মাহি ধরে ধরে বলে, রুমান, আমি তোকে হারিয়েও ফেরাতে চাই, কিন্তু তুমি শোনো না। কিন্তু রুমান আর জেগে উঠল না। নীরব ভালোবাসা চিরতরে থেমে গেল। মাহি জানে তার হৃদয় চিরতরে একা। হারিয়ে গেলেও ফিরে যাওয়ার চেষ্টা নেই। রুমানের চোখ বন্ধ, কিন্তু তার প্রেম চিরতরে মাহির মনেই থেকে গেছে। মাহি নদীর ধারে বসে চাঁদ দেখে। চাঁদের আলোতে মনে হয় রুমান এখনো তার পাশে আছে। নদীর কলকল, বাতাসের নরম হাওয়া, ধানক্ষেতের সবুজ সবই মনে করিয়ে দেয় হারানো প্রেমের নীরবতা। হারিয়েও যার কাছে ফিরতে ইচ্ছে করে, এটাই তাদের গল্পের শেষ।